স্বাগতম প্রেমানুভূতিতে। এখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন আর জীবনের না বলা কিছু কথা। যদি গল্প ভালোবাসেন তাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের গল্প। নাওমির শরীর খারাপ লাগছে, তাই দুপুরে একটু শুয়েছিল। একরকম গভীর ঘুমেই আচ্ছন্ন সে। আহিল হাসপাতালে গিয়েছে সকালে, এই অবধি কল করেনি। অবশ্য বলে গিয়েছে আজ নাকি খুব ব্যস্ত থাকবে, তাই ওকে বারবার ইনস্ট্রাকশন দিয়ে গিয়েছে। ঘুম একটু হালকা হতেই নাওমি নড়ে চড়ে উঠল। আদনান তো ওর সাথেই ঘুমিয়েছিল, কোথায় গেল? নাওমি উঠে বসার চেষ্টা করলো। বর্তমানে নড়তে চড়তে তার ভীষণ বেগ পেতে হয়, স্বাভাবিকের তুলনায় একটু বেশি মোটা হয়ে গিয়েছে সে। তবে এই নিয়ে খুব একটা চিন্তার কিছুই নেই বলে ও আর মাথা ঘামায়নি। দিন দিন সে নিজেকে অলস বলে দাবি করছে, আর এই দাবি রক্ষার্থে সে ওভাবেই শুয়ে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে দেখলো আদনান কোথায়। আদনান কখন যেন ঘুম থেকে উঠে ওর থেকে একটু দূরে বিছানায় বসে আছে, উল্টো ঘুরে গাড়ি নিয়ে খেলছে। নাওমি হালকা হাসলো। আব্বু, উঠে গেছো তুমি? মায়ের গলার আওয়াজ শুনে আদনান পিছন ফিরে তাকালো। খেলা ফেলে উঠে গিয়ে কোল ঘেঁষে বসে পড়ল। হেসে বলল, হ্যাঁ, মা উঠে গেছে। নাওমি হেসে বলল, হ্যাঁ, তুমি একা বসে আছো কেন? উঠে দাদুর কাছে যাওনি? আদনান মাথা নাড়ল, অর্থাৎ যায়নি। কেন, একা একা খেলছিলে? বাবা বলেছে মাকে চেলে কোথাও না যেতে, মা অতুত। ছেলের মুখে এমন কথা শুনে নাওমির কেমন একটা অনুভূতি হলো। আহিল নিজে হাসপাতালে এত ব্যস্ত থাকার মাঝেও ছোট্ট ছেলেটার মাথায় এই দায়িত্ববোধটা ঢুকিয়ে দিয়ে গেছে। সে হেসে একটু উঠে বসলো, এক হাত বাড়িয়ে আদনানকে টেনে নিল। তাই বুঝি? বাবা তোমাকে পাহারা দিতে বলেছে? আদনান মাথা ওপর নিচ করে সাই দিল। ওর গোল গোল চোখ দুটো বড় বড় করে বলল, বাবা বলেছে পুচকু আর মা ঘুমালে একদম চিল্লাচিল্লি করা যাবে না। আমি গুড বয় না মা, আমি একটু চিল্লাইনি। নাওমি হেসে ফেলে আদনানকে নিজের বুকের সাথে লেপ্টে ধরল। ওর কপালে একটা লম্বা চুমু খেয়ে বলল, হ্যাঁ বাবা, তুমি পৃথিবীর সবচেয়ে গুড বয়, আমার সোনা বাবা একটা। মায়ের বুকে মুখ গুজে আদনান দুহাত নাওমির গোল পেটটা জড়িয়ে ধরল। 3 বছরের আদনানের ছোট্ট অবুঝ মনটা হয়তো ঠিকঠাক সব বোঝে না, কিন্তু বাবা আর সকলের কেয়ারিং দেখে এইটুকু বুঝে মাকে ভালো রাখতে হবে। আদনানের পিঠে হাত বুলিয়ে দিতে দিতেই কেমন আনমনা হয়ে উঠল সে। হারিয়ে গেল অতীতে সেই স্মৃতিতে। চোখের সামনে ভেসে উঠল কয়েক বছর আগে কিছু ঝাপসা আর বুকের ভেতর গভীরভাবে দাগ কেটে যাওয়া পুরনো স্মৃতি। যখন ও প্রথমবার মা হতে চলেছিল তখনকার দিনগুলো তো এমন ছিল না। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় আর সুন্দর অনুভূতি যখন প্রথমবার আসে, তখন চারপাশ থেকে সবাই কত যত্ন নেয়, কত আহ্লাদে আগলে রাখে। কিন্তু নাওমির কপালে তো সেইটুকু তখন জোটেনি। আদনান যখন দুনিয়ায় আলো দেখেনি তখন ওর মাথার ওপর এমন কোনো বিশ্বস্ত ছাদ ছিল না যাকে ও নিজের বলতে পারে। ছিল না কোনো ভালোবাসার মানুষের চওড়া বুক যেখানে মাথা রেখে ও নিজের সমস্ত ক্লান্তি আর ভয় নিমেষে ভুলে যেতে পারে। তখন ওর পাশে আহিল ছিল না এত যত্ন, এত শত নিয়মে কড়াকড়ি, কিংবা চোখের এক ফোঁটা জলের জন্য একটা পুরুষের পুরো বুক ওলটপালট হয়ে যাওয়ার মতো তীব্র ভালোবাসার অনুভূতি। তার কিছুই তখন নাওমির চেনা ছিল না। আদনান যখন এই পৃথিবীতে আসার প্রহর গুনছিল তখন পুরোটা সময় জুড়ে নাওমিকে একাকী আর বড্ড অসহায় এক লড়াই লড়েছে। সেই কঠিন আর অন্ধকার দিনগুলোতে নিজের বলতে শুধু
দুজনকেই পাশে পেয়েছিল সে, ওর ভাই আবরার আর তার ভালোবাসার মানুষ তুহি আর আবরার না থাকলে নাওমি হয়তো সেই ঝড়ো দিনগুলো পার করতেই পারতো না। ঝড়ের কবলে হয়তো নিঃশেষ হয়ে যেত নাওমি নামক অস্তিত্ব। তুহি বোনের মতো, মায়ের মতো করে ওর খেয়াল রাখতো, আর আবরার নিজের সবটুকু দিয়ে আগলে রাখতো ওর এই বোনটাকে। হসপিটালে নিয়ে যাওয়া, ডাক্তার দেখানো, মাঝরাতে নাওমির শরীর খারাপ হলে তুহির সেই বিনিদ্র রাত জাগা। শুধু তাই কি, আদনান হওয়ার পর থেকে নাওমি প্রায় সময় অসুস্থ থাকতো, কিন্তু আদনানের কোনো রকম অসুবিধে হয়নি এতেও। তুহি হতে দিয়েছিল নাকি? একটা দিনের জন্য ওর যত্নে কোনো খামতি হতে দেয়নি। নিজের পড়াশোনা, ঘুম, খাওয়া সব একপাশে সরিয়ে রেখে তুহি রাত জেগে আদনানের দেখভাল করত। আদনানকে বোধহয় মায়ের মতো তুহিই বেশি ভালোবেসেছিল, হয়তো নাওমির চেয়েও বেশি। আদনান আর নাওমির সবটা জুড়েই ছিল শুধু ওরা দুজন, আবরার আর তুহি। ভাবতেই নাওমির চোখের কোণ বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আজ সময় কতটা বদলে গেছে। আজ সে আর একা কিংবা অসহায় নয়, আজ ওর পুরোটা আকাশ জুড়ে আছে আহিল। মাঝে মাঝেই টের পাই নাওমি মানুষটা ওকে হারানোর ভয়ে মাঝরাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে রবের কাছে চোখের জল ফেলে, ভিখারির মতো ওর আর অনাগত সন্তানের দীর্ঘ আয়ুর প্রার্থনা করে। যে মানুষটা নিজের শত ব্যস্ততার মাঝেও বাচ্চা ছেলের মাথায় পর্যন্ত মায়ের প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধের এক অমোঘ মন্ত্র বুনে দিয়ে যায়। কিন্তু এত কিছুর মাঝে তুহিকে ভুলে গেলে হবে? এই ভেবে ফোনের জন্য এদিক ওদিক তাকালো। একটু দূরেই টেবিলে ফোন পড়ে আছে দেখে ও আদনানকে ডাকলো। আব্বু? আদনান ও ভাবাই মুখ গুজে বলল, মা। মাকে ফোনটা এনে দেবে আব্বু? মা উঠতে পারছি না। বলতে দেরি আদনানের ছুট লাগাতে দেরি হয়নি। ঝুলে ঝুলে নেমে গেল বিছানায় থেকে। টেবিলটা ওর নাগালের চেয়ে সামান্য উঁচুতে হওয়ায় ওর পায়ের আঙুলে ভর দিয়ে শরীরটাকে যতটা সম্ভব টান টান করে ফোনটা ধরার চেষ্টা করলো। ছোট ছোট দুটো হাত দিয়ে ফোনটা শক্ত করে খপ করে ধরে এক গাল হেসে ফেললো। আবারও দৌড়ে বিছানার কাছে এসে ছোট ছোট হাত পা দিয়ে বিছানায় উঠলো বহু কসরত করে। নাওমি যতবার ওর বিছানার ওঠার চেষ্টা দেখে ততবার হেসে ফেলে, এত কিউট লাগে তখন। নাও তোমার মোবাইল। নাওমি হেসে ফোনটা নিয়ে বলল, থ্যাংক ইউ আব্বু, বসো। তুই খালামণির সাথে কথা বলবে? তুহির নাম শুনলেই আদনানের পুরো চেহারায় ভোল বদলে যায়। আজও ব্যতিক্রম হলো না। তুহির কথা শুনে আদনানের চোখ চকচক করে উঠল। তড়িঘড়ি করে বলল, হ্যাঁ, কথা বলবো। নাওমি তুহির নম্বর ডায়াল করে লাউড স্পিকার দিতেই রিং হলো। দুইবার রিং হতেই ওপাশ থেকে ফোন রিসিভ হলো। কিরে নমি, এই অসময়ে হুট করে ফোনের কথা মনে পড়লো যে? ডক্টর আজলান বুঝি আজ হাসপাতালে? উনি পাশে নেই দেখেই আমার কথা মনে পড়েছে? হ্যাঁ। নাওমি হাসলো, কিন্তু কিছু বলার আগেই আদনান চিল দিয়ে বলল, তুই? আদনানের স্বর শুনে ওপাশ থেকে তুহি যেন খুশিতে লাফিয়ে উঠল। ওর গলার আওয়াজ আরও এক ধাপ ওপরে চড়ে গেল। ওরে আমার কলিজার টুকরা রে, আমার আদনান শোনা, তুমি বলেছো বাবা? কেমন আছো আমার জানটা? আদনান বেশ পাকনামি করে নাওমি বেডের ওপর একটা হাত রেখে বড়দের মতো করে বলল, আমি ভালো। মা ভালো নাই, ব্যথা, উঠতে পারে না। আমি মোবাইল এনে দিচ্ছি। আমি অনেক গুড বয়। তুহি কিলকিল করে হেসে উঠে বলল, তাই নাকি? আমার আব্বুটা এত বড় দায়িত্ব নিয়ে নিয়েছে, মায়ের খেয়াল রাখছে। দাঁড়াও, আমি আজকেই তোমার জন্য অনেকগুলো চকলেট, নতুন গাড়ি নিয়ে আসবো, আর তোমার মাকে একটা বকা দেব কেন আমার বাবাকে এত খাটাই।
আদনান চকলেট আর গাড়ির কথা শুনে খুশিতে নাওমির কোলের উপর ছোট্ট ছোট্ট পা দুটো দুলে দিয়ে দোলাতে লাগলো। নাওমি এবার ফোনটা নিজের মুখের কাছে এনে কৃত্রিম রাগ দেখিয়ে বলল, হ্যাঁ, তুমি তো শুধু এগুলোই দেখবে, আমাকে তো দেখবে না তুই আপু। তোর জামাইয়ের সাথে থাকলে তো আমাকে কল দিস না, আমি কেন তোকে দেব? তুহির এই স্বভাব সুলভ অভিমানী গলার ধমক শুনে নামি শব্দ করে হেসে ফেলল। মাথাটা আরেকটু এলিয়ে দিয়ে বলল, বাহারে, ওনার আজ হাসপাতালে ডিউটি, বড্ড ব্যস্ত আছেন, তাই বলে তুমি আমাকে এভাবে খোঁটা দিবে? আমার তো সবসময় মনে পড়ে তোমাদের কথা, কিন্তু কি করি বলো, যেতে তো পারি না। দিন দিন অলস হচ্ছি বুঝলে, একটু হাঁটলেই হাঁপিয়ে উঠি। তোমরাও আসো না, ব্যস্ত থাকো। হাঁপিয়ে তো উঠবি রে নমি, তোর এখন যে স্পেশাল কেয়ারের প্রয়োজন সেটা তুই নিজেই অলসতা বলে উড়িয়ে দিলেও আমি কিন্তু উড়িয়ে দিচ্ছি না। তবে আহিল ভাইয়ের সাথে আমি কথা বলতে চাইছিলাম, কিন্তু বুঝতে পারছি না বলবো কি না, উনি আমাদের থেকে ভালো জানবে। নাওমি মুচকি হেসে বলল, দরকার নেই আপু, যা হবে দেখা যাবে। ধুর, ভাইয়া কি কিছুই বলেনি এই নিয়ে? না, ডক্টররা তোকে নর্মাল রিপোর্ট দেখে ছেড়ে দিয়েছে ঠিকই, কিন্তু আমার কেন যেন মন বলছে ভেতরে অন্য কোনো কেস আছে। তোর কি মনে হয়? তুই তো ভালো বুঝবি। নাওমি হাসলো। তোমার মতো সন্দেহ আমারও হয়, কিন্তু আহিল ডক্টর হয়েই যেহেতু শান্ত আছে, তাই আমি আর ঘাটালাম না। তুহি একটু চুপ থাকলো। একটু পর গলার স্বর পরিবর্তন হলো। এমন পরিবর্তনে নাওমি নড়ে চড়ে বসলো। কি হয়েছে আপু? তোকে আমি এমনিও ফোন করতাম আজকে, একটা কথা ছিল। এমন সিরিয়াস গলার স্বর শুনে নাওমি বলল, কিছু হয়েছে? এমন লাগছে কেন তোমার গলা? আল্লাহ বুঝি এবার সেই শূন্য হাতটা ভরিয়ে দেওয়ার ইশারা করেছেন। আমাদের অপেক্ষার বোধহয় অবসান ঘটল। নাওমি বুঝতে সময় লাগলেও বোঝার পর খুশি হতে সময় লাগেনি। আল্লাহ, আপু কি বলছো? সত্যি? একদম। বিয়ের পর থেকেই একটা ফুটফুটে সন্তানের মুখ দেখার জন্য আবরার আর তুহি কতটা ব্যাকুল হয়ে অপেক্ষা করছিল তা নাওমির চেয়ে ভালো আর কে জানে। বহুরা তুহির চোখের জল আড়ালে মুছতে দেখেছে সে, আর আজ সেই শূন্য কোলে ওপরওয়ালার রহমত নেমে এসেছে। এই কারণেই হয়তো আদনানের প্রতি তাদের ভালোবাসাও বেশি ছিল। আবরার ভাই তো প্রায় বলতো, কেউ কেউ খুঁজেও পায় না, আর কেউ কেউ সহজে পেয়ে কদর করে না। খুশির অতিশয্যে নাওমির নিজের শরীরের সমস্ত ব্যথা ভুলে সোজা হয়ে বসলো সে। ও ফোনের স্পিকারে মুখ প্রায় ঠেকিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আপু। সত্যি বলছো তো? কোনো ভুল হচ্ছে না তো? ডাক্তার দেখালে কবে? আবরার ভাইয়া জানে? সত্যি রে নমি, গত কয়েকদিন ধরেই শরীরটা কেমন যেন লাগছিল, আজকেই জানলাম। নাওমির তো খুশিতে পড়ে না লাফিয়ে উঠতে। এক একটা ভালো খবর মনটা ভালো করে দিচ্ছে। এত সুখ এত খুশি ও রাখবে কোথায়? আমি আবরার ভাইয়ের বাসায় যাব, আমাকে নিয়ে যান না প্লিজ। আহিল ফিরেছে পর্যন্ত এই এক আবদার জুড়ে বসেছে নাওমি। আহিল বারবার মানা করার পরও একই কথা। আহিল ধমকে সুরে বলল, কোনো দরকার নেই এই শরীর নিয়ে বাইরে যাওয়ার। নাওমি কাঁদো কাঁদো গলায় বলল, না, আমি যাব, প্লিজ। আপনি নিয়ে যাবেন তো? কিছু হবে না? না বলেছি মানে না, জেদ করবে না নওমি। ভালোই জোরে বলেছে কথাটা। আহিলের এমন কড়া ধমক শুনে নাওমি মুহূর্তে চুপসে গেল। অভিমানী চোখ দুটো পলকে টলমল করে উঠল নোনা জলে। এই কয়েকটা মাস আহিল তাকে এতটুকু কড়া কথা বলেনি। সারাক্ষণ যেন চোখের মনি করে আগলে রেখেছে, আর আজ এই আনন্দের দিনে এত জোরে বকে দিল।
নাওমি আর একটাও কথাও বলল না, সোজা রুমে এসে বিছানায় উল্টো ঘুরে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর রুমে ফিরল আহিল। নাওমিকে অসময়ে শুয়ে থাকতে দেখে ভুরু গোটালো। এই মেয়েকে ধরে বেঁধে রেস্ট ও নেওয়ানো যায় না। আর আজ কি হলো? সে হাতের ফাইলগুলো ডেস্কে রেখে পিছন ফিরতেই ভাবলো কি হয়েছে। পরক্ষণেই একটু আগের কথা মনে পড়ল। নাওমির দিকে তাকিয়ে নিজের ভুলটা বুঝতে পারল। সারাদিন হাসপাতালের ছোটাছুটি আর জটিল সব রোগী সামলে ওর মেজাজটা কিছুটা খিটখিটে হয়েছিল। তার ওপর নাওমির এই অবুঝ জেদ দেখে ও নিজেকে সামলাতে পারেনি। ও লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। বিছানায় বসে নাওমির কনুইয়ে হাত রেখে ডাকলো, নমি, রাগ করেছো জান? নাওমি নড়ল না। ওভাবেই উল্টো ঘুরে শুয়ে রইল, বরং ঝাড়া দিয়ে ফেলে দিল। আহিল হাসলো একটু। ও এবার আরেকটু ঝুঁকে ওর ঘাড়ের ওপর মুখ নামিয়ে বলল, আই এম সরি তো বাবা, একটু জোরেও বলে ফেলেছি। কিন্তু তুমিই বলো, এই শরীর নিয়ে এই রাতে বেরোনোর কথা বলা বাচ্চামি না? ওরা তো পালিয়ে যাচ্ছে না, তাই না? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইউর হেলথ। নাওমি একই রকম চুপ। আহিল আবার বলল, আচ্ছা, আমি কালকেই তুহিকে আনানোর ব্যবস্থা করব। হ্যাঁ, নাওমি খেকিয়ে উঠল। আমি এই শরীর নিয়ে বের হতে পারবো না। তুই কিভাবে বের হবে? তুমি আর তুহি ডিফারেন্স আছে নমি, তুমি ভালো করেই জানো। আর আমি গাড়ি পাঠিয়ে দেবো পারফেক্টলি, যেন ওদের নিয়ে আসে। নাওমি ওভাবেই শুয়েই বলল, আপনি আমার কোনো কথাই বোঝেন না, শুধু ধমক দিতে পারেন। আমি বুঝি না, তাহলে একটা জিনিস দেখাবো ভাবছিলাম, সেটা থাক। যেহেতু আমি বুঝি না, নাওমির কৌতূহল আরও এইবার। কি দেখাবে এই নিয়ে ভাবনায় পড়ে গেল সে। উঠে বসে মুখ ভার করে বলল, কি দেখাবেন দেখান। আহিল মিটিমিটি হেসে বলল, আমি তো বুঝি না, তাই না? থাক। নাওমি সব রকম অনুভূতির সাথে এই কৌতূহল যে কত প্রখর হয়েছে সেটা আহিল জানে। নাওমি এবার রেগে গিয়ে আহিলের চওড়া বাহুতে একটা কিল বসিয়ে দিল। চোখ বড় বড় করে বলল, এই যে, বেশি নাটক করবেন না তো। কি দেখাবেন দেখান বলছি। এমনিতেই দুপুরের পর থেকে মনটা কেমন ছটফট করছে। এখন যদি আপনিও এমন শুরু করেন, আমি কিন্তু সত্যি সত্যি কান্না করে দেব। আহিল আর নিজের হাসি চেপে রাখতে পারল না। ও শব্দ করে হেসে ওঠে। নাওমির ফোলা গাল দুটো একটু টেনে দিয়ে উঠে গেল। একটা সাদা খাম আর সাথে একটা নতুন আল্ট্রাসাউন্ড রিপোর্টের ফাইল বের করলো, যা ও আজ সকালেই হাসপাতাল থেকে রিচেক করিয়ে এনেছে। ফাইলটা নাওমির কোলের ওপর রেখে আহিল বলল, নাও দেখো। নাওমি ভ্রু গুটিয়ে বলল, কি এটা? তোমার সন্দেহটা কিন্তু মোটেও ভুল ছিল না নমি। মানে? ডক্টররা নর্মাল সিঙ্গেল প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে ফাইল ক্লোজ করলেও তোমার পজিশন আর এই কুইক গ্রোথ দেখে আমার খটকা লেগেছিল। তাই আজ স্পেশালিস্টকে দিয়ে আমি নিজে স্ক্যানটা আবার করালাম। আল্লাহ আমাদের কোল জুড়ে একসাথে দুটো প্রাণ পাঠাচ্ছেন। টুইন্স আসছে আমাদের ঘরে। আহিলের কথাটা যেন বিশ্বাস করতে পারছে না। চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল। কোলের ওপর রাখা ফাইলটার দিকে তাকালো, যেখানে স্পষ্ট করে দুটো ছোট্ট হার্টবিটের গ্রাফ আঁকা। ও প্রখর হয়ে আহিলের দিকে তাকিয়ে রইল। ঠোঁট দুটো কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। আহিল নাওমির এই স্তব্ধতা দেখে মৃদু হাসলো। ও নাওমির অবশ হয়ে যাওয়া শরীরটাকে টেনে নিয়ে নিজের চওড়া বুকে শক্ত করে জড়িয়ে ধরল। গভীর ভালোবাসা ওর কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে বলল, তুমি ঠিকই শুনেছ, একসাথে দুজন আসছে। এবার বলো, একজন ডাক্তার স্বামী হিসেবে তোমার আর আমাদের এই অনাগত দুই সন্তানের সুরক্ষার জন্য আমার কি একটু কড়া হওয়া সাজে না? এখনো কি বলবে আমি তোমার কথা বুঝি না? সময়ের চাকা তো আর এক জায়গায় থমকে থাকে না। ক্যালেন্ডারের পাতাগুলো একের পর এক উল্টে যেতে লাগলো।
এদিকে নামি দিনগুলো কেটেছে চরম সতর্কতা আর আদরে ঘেরা টোপে। দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ কয়েক মাস। ঘনিয়ে এলো সেই কাঙ্ক্ষিত ক্ষণ। পুরো সময় আহিল নিজের সময় ব্যস্ততা একপাশে সরিয়ে রেখে 24টা ঘন্টা নাওমিকে চোখে চোখে রেখেছে। কিন্তু বিধিবাম ঠিকই যে দিনটাই নাওমি ডেলিভারির ডেট কাছাকাছি, সেই দিনই ভোর রাতে হাসপাতাল থেকে একটা এমার্জেন্সি কল আসে। এমার্জেন্সি হওয়ায় আহিলকে যেতেই হয়। নাওমিকে ঘুমন্ত অবস্থায় কপালে একটা চুমু খেয়ে মায়ের জিম্মায় রেখে সে দ্রুত হাসপাতালে ছুটে গিয়েছিল। তখন ভোর আনুমানিক 4টে। চারপাশটা এখনো ঘুটঘুটে অন্ধকার। পাখির কিচিরমিচির শব্দ ঠিকঠাক শুরু হয়নি। হঠাৎ করেই নাওমির ঘুমের ঘোরটা কেটে গেল। তলপেটে তীব্র এক মোচড়ানি দিয়ে ওঠা ব্যথায় ওর পুরো শরীর শিরশির করে উঠল। প্রথমে ভেবেছিল সাধারণ কোনো ব্যথা, কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে ব্যথার তীব্রতা এত বাড়ল যে নাওমির ঘুম এক নিমেষে উড়ে গেল। কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরতে লাগলো। ও বিছানার চাদরটা হাত দিয়ে খপ করে খামচে ধরল। ব্যথার চোটে মুখ দিয়ে কোনো আওয়াজ পর্যন্ত বের হচ্ছিল না। ও কোনো মতে পাশে হাতড়ে আহিলকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু বিছানার ওপাশটা শূন্য দেখে ওর বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। আহিল! বড্ড ক্ষীণ শোনালো নাওমির কণ্ঠস্বর। ব্যথার একটা বড় ঢেউ আসতেই ও আর নিজেকে সামলাতে পারল না, আর্তনাদ করে উঠল। আম্মু! ওর ডাকে অন্য পাশে শুয়ে থাকা আহিলের মায়ের ঘুম ভেঙে গেল। তড়িঘড়ি করে উঠে বসলেন। নাওমি এই অবস্থা দেখে ওনার হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। ওদিকে হাসপাতালে ব্যস্ততার কেটে ঠিকই 5 মিনিট আগে ছুটি পেয়েছে আহিল। সারা রাত একটা জটিল সার্জারি শেষ করে ও বড্ড ক্লান্ত। ও যখন নিজের কেবিনে এসে ফোনটা হাতে নিল, তখনই দেখলো মায়ের নম্বর থেকে অনেকগুলো মিস কল। বুকটা ধক করে উঠল ওর। কোনো অশুভ আশঙ্কায় ও দ্রুত কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মায়ের কান্নাকাটি আর নাওমির গোঙানির আওয়াজ ভেসে এলো। আহিল, আহিল, কই তুই বাবা? নওমি যে যন্ত্রণায় ছটফট করছে, ও যে বড্ড কষ্ট পাচ্ছে। ফোনের ওপার থেকে মায়ের কথা আর নাওমির আর্তনাদ ভেসে আসছে। মাথাটা বুঝি হ্যাং হয়ে এলো। আজ নিজের স্ত্রীর এই সময়েও পাশে নেই। এই অপরাধবোধ আর ভয় একগ্রাস করে নিল। এরকম উচ্চারণ করলো, কোথায় তোমরা? আমরা জুবাইরকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিচ্ছি। আবরার আর তুইও আমার সাথে আছে। আহিল মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে বলল। ওকে, তোমরা দ্রুত আসো, আমি এদিকে সব ব্যবস্থা করছি, চিন্তা করবে না। নমির কানে ফোন দাও। আহিলের মা নাওমির কানে ফোন লাগিয়ে দিতেই নাওমি কান্না ভেজা কণ্ঠস্বর ভেসে আসলো। আহিল, কোথায় আপনি? আমি পারছি না, মরে যাচ্ছি মনে হচ্ছে। আহিলের বুক ফেটে গেলেও সে নিজেকে সামলে রাখে বলল, নমি, নমি, শান্ত থাকার চেষ্টা করো, কিছু হবে না। নমি জান আমার, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। এই তো তোমার খুব কাছাকাছি, আর কয়েকটা মিনিট, তুমি আমার কাছেই আসছো। নাওমির ওপাশ থেকে শুধু একটা যন্ত্রণার গোঙানি তুলল। তুমি খুব স্ট্রং একটা মেয়ে নমি। অতীতে তুমি একলা কত কঠিন ঝড় সামলেছ, আর আজ তুমি তো একা নও, তোমার সাথে আমি আছি, আমরা আছি। আর একটু সহ্য করো নূর, আমি ওটি একদম রেডি করে রাখছি। আমি নিজে তোমার পাশে থাকবো পুরোটা সময়, কোনো ভয় নেই। জোরে জোরে শ্বাস নাও আর আল্লাহকে ডাকো, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। জাস্ট হোল্ড অন ফর মি জান। আহিল এই অভয়বাণী আর ভালোবাসার চাদরে জড়ানো কথাগুলো শুনে নাওমির চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। তবে এবার ভয়ের চেয়ে ওর মনের ভেতর এক অদ্ভুত ভরসা দানা বেঁধে উঠল। বেশ কিছুক্ষণের মধ্যে নাওমিকে হাসপাতালে নিয়ে আসা হলো। নাওমিকে নিয়ে ওটিতে যাওয়ার আগে বাকিদের বলল, আবরার,
তুমি আম্মুদের আর তুহিকে নিয়ে ওয়েটিং রুমে বসো। প্যানিক করো না কেউ, আমি ভেতরে যাচ্ছি। ওটিতে কাউকে অ্যালাউ না করলেও ও ডক্টর হওয়া ওকে অ্যালাউ করলো। ও ভেতরে গেলেই ওটির লাল আলোটা জ্বলে উঠল। পুরোটা সময় নাওমির হাত ছাড়েনি আহিল, বারবার ভরসা দিয়ে গেছে। নাওমির আর্তনাতে কঠিন আহিলের চোখ বেয়েও অনবরত পানি ঝরেছে। কিছুক্ষণ পর ওটির নীরবতা ভেঙে পরপর দুটো তীব্র এবং তীক্ষ্ণ কান্নার আওয়াজ চারপাশ কাঁপিয়ে তুলল। আহিল জ্ঞানহীন নাওমির কপালে চুমু খেয়ে ওটি থেকে বেরিয়ে গেল। একটা ছেলে আর একটা মেয়েকে কোলে নিয়ে আহিল বেরিয়ে এলো বাইরে। সকলের চোখের মুখে উৎকণ্ঠা। মাস্কটা টেনে নামিয়ে একগাল হেসে বলল, আলহামদুলিল্লাহ, মা আর বাচ্চারা দুজনেই একদম সুস্থ আছে। আমার একটা মা আর একটা বাবা এসেছে। সকলের অপেক্ষা যেন অবসান ঘটল। একে একে বাচ্চাদের কোলে নিয়ে আদর করলো। কিছুক্ষণের মধ্যে নাওমিকে ওটি থেকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে শিফট করা হলো। আহিল আবরারের পিঠ চাপড়ে দিয়ে বলল, আবরার, তুহিকে নিয়ে কেবিনে যাও। নবমীকে কিছুক্ষণ পর কেবিনে দেওয়া হবে। আর হ্যাঁ, তুহির কিন্তু এখন একদম বেশি স্ট্রেস নেওয়া চলবে না। ওর নিজেরও একটা স্পেশাল কেয়ার দরকার। ওকে না আনলেও পারতে। মেয়েটা মানলে তো। আহিল মৃদু হাসলো। কেবিনে নাওমি আর আহিল বাচ্চাদের নিয়ে বসেছিল। আচ্ছা, ওদের নাম কি দেওয়া যায়? নাওমি না ভেবেই বলে দিল, আহিয়ান আজওয়াদ আর মেহেরুজ্জান আজওয়াদ। আহিয়ান তো বুঝলাম, কিন্তু মেহেরুজান? নাওমি হেসে বলল, অত্যন্ত ভালোবাসার পাত্রী। আদনান ও আহিয়ানের একমাত্র আদরের বোন এবং আমাদের একমাত্র আদরের মেয়ে। ক্যালেন্ডারে পাতা থেকে 4 বছর কিভাবে যেন খসে গেল। সময়ের চাকা ঘুরে আজ আদনান 7 বছরে পা দিয়েছে। আর আদনানের যমজ ভাই বোন আহিয়ান আর মেহেরুজানের বয়স এখন 4 বছর। 4 বছর আগে সেই দিনগুলোর কথা ভাবলে নাওমি আর আহিল এখনও হাসি পায়। আবার কখনো বুকের ভেতর কেমন একটা হয়ে ওঠে। আহিয়ান আর মেহেরুজান যখন একদম ছোট, তখন মায়ের কোলে কিংবা বাবার চওড়া বুকে নতুন দুটো বাচ্চাকে দেখলেই আদনানের ঠোঁট দুটো উল্টে আসতো। সে কোণ ঠাসা হয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। ওর অবুঝ মন তখন এক হিংসে আর অভিমান ডানা বাঁধত। ও ভাবতো ওই পুচকু দুটো আসার পর বুঝি মা বাবা ওকে আর আগের মতো ভালোবাসে না, ওর আদর বুঝি ভাগ হয়ে গেছে। তখন মেহেরুজান আর আহিয়ান খুব ছোট। ওরা ভাইয়ার এই কান্না বা অভিমান কিছুই বুঝতো না। আদনান দূর থেকে রাগ করে তাকালেই ওরা ওভাবেই গুটিসুটি মেরে চেয়ে থাকতো। কিন্তু আহিল আর নাওমি আদনানকে সব সময় বোঝাতো। আহিল প্রতিদিন হাসপাতাল থেকে ফিরে আগে আদনানকে কোলে তুলে নিত, ওকে বুকে জড়িয়ে বলতো, আব্বু, ওরা তো ছোট্ট, বড্ড ছোট, নিজেরা চলতেও পারে না। তুমি না ওদের বড় ভাইয়া, তুমি ওদের পাহারা না দিলে ওরা কিভাবে বড় হবে বলো? নাওমি শত ক্লান্তির মাঝেও আদনানকে বুকে টেনে নিয়ে ঘন্টার পর ঘন্টা বোঝাতো, গল্প শোনাতো। আস্তে আস্তে আদর আর ভালোবাসার গভীরতায় আদনানের সেই অবুঝ ভুল ভাঙল। ও বুঝলো, শিখলো। আদর কমেনি, বরং ও এখন একজোড়া ফুটফুটে ভাই বোনের বড় ভাইয়া হয়েছে। আর এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। এই আদনান এখন 2 ভাই বোনের জন্য জান দিতে রাজি। 7 বছরের আদনান এখন বেশ দায়িত্বশীল। মেহেরুজান আর আহিয়ানের পুরো পৃথিবীটাই যেন জুড়েই এখন ওদের আদনান ভাইয়া স্কুল থেকে কখন ফিরবে সেই অপেক্ষায় দুজন ড্রয়িং রুমে দরজার সামনে চাতক পাখির মতো বসে থাকে। আদনান ভাইয়া বলতে ওরা দুজন একেবারে পাগল। আদনান হোমওয়ার্ক করছিল, তখন ধূপধাপ পায়ে মেহেরুজান কাঁদতে কাঁদতে আদনানের রুমে এসে ঢুকলো। ওর ফর্সা গাল দুটো কান্নায় একদম লাল হয়ে গেছে।
বড় বড় চোখ দুটো বেয়ে টপ টপ করে জল পড়ছে। আদনান ভাইয়া আমাকে মারছে। কে মেরেছে তোকে? আয়ান ভাইয়া। আদনান উঠে ড্রয়িং রুমে গেল, বড়দের মতো গম্ভীর কণ্ঠে বলল, আহিয়ান, তুই মেহরুকে মেরেছিস কেন? আমি মারিনি। মেহরু তো মিথ্যা বলে না। আহিয়ান ঠোঁট উল্টে কেঁদে উঠল। ওর কান্নার আওয়াজে রান্নাঘর থেকে নামি আর রুম থেকে আহিল বেরিয়ে এলো। কি হয়েছে? কি হয়েছে? আদনান ভাইয়া আমাকে বকছে। নামি হাতের খুন্তি নাড়িয়ে রেগে বলল, এক একদিন এক একটার এত অভিযোগ আর ভালো লাগে না। নিজেরা দুষ্টুমি করবে আর এসে আমাকে বলবে। আমার রাগ উঠলে কিন্তু সবার মার পড়বে বলে দিলাম। আহিল বলল, নওমি, বকতে হবে না, আর মরার কথাও বলবে না। হ্যাঁ, আপনি ওদের উস্কে দিয়ে মাথায় তুলেছেন, এবার সামলান। আমাকে টানবেন না এখানে একদম। নামি ঝাঁঝালো ধমক শুনে তিন ভাই বোন চুপ। মেহরুজান আদনানের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। আহিল হেসে বলল, আচ্ছা বাবা, সব দোষ আমার। এবার শান্ত হও নূর। আহিল এমনভাবে বলল যেন নামি না হেসে পারল না। হয়েছে, আপনার আর নাটক করতে হবে না। আমার মাথা খেয়ে ফেলবে সবাই মিলে, ওদের সামলান। আহিল এবার নিজের স্বভাবসুলভ হাসি দিয়ে বলল, কি আর করার, নূরে মহব্বত হয়ে একটা মহব্বতের সংসার হয়ে গেল আমার। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो, क्योंकि तुम ही हो, अब तुम ही हो मेरी आशिकी, अब तुम ही हो। तेरा मेरा रिश्ता है कैसा, एक पल दूर गवारा नहीं, तेरे लिए हर रोज़े जीते, तुझको दिया मेरा वक्त सभी, कोई लम्हा मेरा ना हो तेरे बिना, हर सांस पे नाम तेरा, हाँ क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। গল্প শেষ নয়, শুধু আজকের মতো থামলো। পরের পর্বে আবার দেখা হবে। সঙ্গে থাকুন প্রেমানুভূতির।